আন্তর্জাতিক চাপের মুখে ফেঁসে গিয়ে অবশেষে পদত্যাগ করল তারেক রহমান। খুশি হয়ে আজ রাতের ফ্লাইটে দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দেশ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে চীনের সহযোগিতায় ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং জুলাই মাসেই দায়িত্ব ফিরে পাবে শেখ হাসিনা। এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনার বিচার কি শেষ পর্যন্ত হবে নাকি শেষ পর্যন্ত নিয়মের গেরোয় আটকে যাবে শেখ হাসিনার শাস্তি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় এবার গণধোলাই খেলেন ব্যারিস্টার ফুয়াদ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই বাজে নোংরা মন্তব্য করে এবার বোধহয় সত্যি সত্যি বিপদে পড়ে গেলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ কি এবার সত্যি সত্যি বিপদে পড়ে যাচ্ছেন? রাজনৈতিক অঙ্গন এখন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে বেশ উত্তপ্ত। কেন ফুয়াদের এক মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তেজনকর হয়ে উঠল এবং কেন শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হলো, এই প্রশ্নই এখন সবার মনে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা টেলিগ্রামের এক বার্তায় বলেছেন, সবাই ফাইনাল খেলার জন্য প্রস্তুত হন। শেখ হাসিনা আসলেই ফাইনাল খেলার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। ভারতে পালিয়ে থাকা ছাত্রলীগের একজন নেতা, গাজীপুরের একজন নেতা, তিনি ফিরেছেন দেশে। ফেরার পরপরই তিনি গাজীপুরে এরকম একটা বড় শোডাউন করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চল। এভাবে কি মানে এই গাজীপুরের নেতাই শুধু, নাকি সারা বাংলাদেশে অনেকেই ফিরেছেন যারা এখন মাঠ গরম করার কাজে নেমে পড়েছেন? অথবা জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম, তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই। বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায়। দেশে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি 2026-এর মধ্যেই দেশে ফিরবেন এবং যখন বাংলাদেশ জুড়ে, সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের যেসব মিছিল চলছে, সকল পুলিশি বাধা, প্রশাসনিক বাধা, গ্রেফতার, মামলা উপেক্ষা করে সেসব ক্ষেত্রে ছাত্রলীগকে ভীষণ অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে, তখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে এ খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই ছাত্রলীগ মুক্ত অবশ্য হয় নাই। মানে 2024-এর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হলেও ছাত্রলীগ যেভাবে উবে যায় নাই, এর মধ্যে যদিও বা শত শত হাজার হাজার শিক্ষার্থী স্ট্যাটাস বাতিল করা হয়েছে, ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের ডিগ্রি বাতিল করা হয়েছে, কিন্তু এরপরেও ছাত্রলীগকে ঠিক সারা বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে ধুয়ে মুছে ফেলা যায় নাই, ঠিক তেমনি ভাবেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও যে ধুয়ে মুছে ফেলা যায় নাই ছাত্রলীগ থেকে, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকদের থেকে, সেটা এ থেকেই বোঝা যাচ্ছে যে এখন আবারও এই আশঙ্কা আওয়ামী লীগ বিরোধী শিবিরে ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংগঠিত হয়ে পড়েছে। বিশেষ করে মে মাসের শুরুতে ছাত্রলীগ ব্যাপক যখন একটা প্রতিকূল সময়, তখন ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু ঝটিকা মিছিল করেছে তাই নয়, এই বছর যেমনটা শুরু হয়েছে বা গত বছরের শেষ দিক থেকে আওয়ামী লীগ যেমনটা শুরু করেছে, মানে রীতিমতো ব্যানারে লেখা থাকে কোন নেতা কোথায় মিছিল করাচ্ছেন, কাদের অনুসারীরা এই মিছিল করছেন এবং কার আয়োজনে এগুলো হচ্ছে। ঠিক তেমনি ভাবে ওই যে মে মাসের 2 তারিখে যে মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করে ছাত্রলীগ, সেটাতে ঢাবির স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ নেতৃত্ব দিয়েছিলেন। পরে কিন্তু নাসিফ এবং তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে গ্রেফতার করা হয় এবং এরপর 11ই মে তাদের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। কিন্তু এরপরই আবার 20 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ব্যানার নিয়ে অবস্থান নিয়েছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণ সম্পাদক টিএসআই জাওয়াদ এবং সূর্য সেন হল ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক। এরপর জুন মাসের 1 তারিখে এসে রীতিমতো ডাকসুর সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলি সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজীব জামান, বিজয় 71 হলের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম বিজয়, স্যার এফ রহমান হলের উপ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন, হাজী মোহাম্মদ মহসিন হলের উপদপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকাজি উপস্থিত ছিলেন।
একদম নাম ঠিকানা পদবি ধরে সেসব সেদিনই প্রকাশিত হয়ে যাওয়ার পরেই প্রশ্ন করেছিলাম। তার মানে ছাত্রলীগই এখন তাদের নাম মানে বীর দর্পে অবিচল থেকে সরবরাহ করছে সংবাদ মাধ্যমকে, তাদের পদ পদবি সহ জানান দিয়ে যে এরা এই হলে ছাত্রলীগ করেন, এরা মিছিল করছেন, এরা মৌন মিছিল করছেন, পারলে ঠেকা। মানে পরিস্থিতিটা ছাত্রলীগ ওই পর্যায়ে নিয়ে গেছেন। এরপর কিন্তু 5ই জুন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইমের নেতৃত্বে দুটো বাইকে 5 জন এসে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে ছাত্রলীগের ব্যানার টানান। প্রতিটি ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে, প্রতিটি ঘটনা ছবি সহ এসেছে, ভোরে হোক, দুপুরে হোক, সকালে হোক, বিকালে হোক, ঝটিকা মিছিল হোক। তার মানে এগুলো ছাত্রলীগই জানান দিতে চাইছে। এই পুরো পরিস্থিতিতে একরকমের যে নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ বিরোধী শিবির, সেটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সক্রিয় হয়ে গেছে, এই যে স্বীকারোক্তি, মানে এত প্রতিরোধ, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আছে ছাত্র শিবির, ছাত্র দল পর্যন্ত 2024 আগস্টের পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আনুষ্ঠানিকভাবে ঢুকতে পারে নাই, কমিটি ঘোষণা করতে পারে নাই। সেখানে ছাত্রলীগ রীতিমতো পদ পদবি ঘোষণা করে মানে কমিটি সক্রিয় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, এটা স্বীকার করে নেওয়া যে কতটা কষ্টের এবং আতঙ্কের এবং শঙ্কার আওয়ামী লীগ বিরোধী শিবিরের জন্য, সেটা কিন্তু সহজেই অনুমেয়। তবু তাদেরকে এই যে স্বীকার করে নিতে হচ্ছে, কারণ শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রীতিমতো নাম পরিচয় দিয়ে ছাত্রলীগ মৌন মিছিল করেছে, দাঁড়িয়ে থেকেছে, মানববন্ধন করেছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটা ঘটেছে। এই অবস্থায় এখন কিভাবে গুপ্ত থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে, এই খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। তারা লিখছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এরপরে আপনি যদি ঢুকে মানে খবরটা পুরো পড়েন, আপনি বুঝবেন যে কোনো ছদ্মবেশে ছাত্রলীগ কাজ করছে না। আমার দেশ সহ আওয়ামী লীগ বিরোধী শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় যেসব শিক্ষার্থীরা, তাদের মধ্যেই ছাত্রলীগ দেখতে পাচ্ছেন, সেটা একটা দিক। অন্যদিকে এই যে ছাত্রলীগের পদ পদবীধারীরা মিছিলে বেরিয়ে আসছেন, মৌন মিছিলে বেরিয়ে আসছেন, সেটা আরেকটা দিক। কিন্তু এরা কেউই কোনো পক্ষই ঠিক সাদিক কায়েমদের মতো বা হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের মতো ছাত্রলীগের পদ নিয়ে ছাত্র শিবিরের রাজনীতি করছিলেন ভেতরে ভেতরে, এর কোনো খবর এটার মধ্যে নাই। মানে এখন এদের কেউ ছাত্র শিবিরে গুপ্ত রাজনীতি করে করে ছাত্রলীগের রাজনীতির প্রসার ঘটাচ্ছেন, এমন গোপন রাজনীতির কোনো খবর আমার দেশ পত্রিকার ভেতরে না থাকলেও তাদের শিরোনাম তারা করেছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এমনকি প্রায় 1 বছর আগে হয়ে যাওয়া ডাকসু নির্বাচনে নাকি ছাত্রলীগের দেওয়া প্যানেল ছিল, তারা বলছে যে শামীম হোসেন নামে যে ভিপি প্রার্থী আর যে জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, তাদের যে স্বতন্ত্র প্যানেলটা, এটা নাকি মূলত ছাত্রলীগের প্যানেল ছিল। এরকম করে নানা জনকে তারা এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আবারও ডাকসু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, যদি নির্বাচনটা হতে না পারে, হতে নাও দেওয়া হয়, তাহলে ওই যে সাদিক কায়েম ফারহাদদের যে ডাকসু প্যানেল, সেই নির্বাচিত প্যানেলের ক্ষমতা যখন প্রায় শেষ হতে চলেছে, তখন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সক্রিয় হয়ে উঠেছে বলা, এবং যত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে শিবিরের বাইরে যারাই সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তাদেরকেই ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করার বিষয়টা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এখন এই যে খবরটিতে আমার দেশ বলছে যে পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় জুলাই বিপ্লবের মাধ্যমে হলভিত্তিক দখল এবং দৃশ্যমান শক্তি প্রদর্শনের রাজনীতিতে ছাত্রলীগের পতন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বড় একটা অংশ এখনো ক্যাম্পাসগুলোয় সক্রিয়। ওই যে বলছিলাম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আশঙ্কা না, আসলে সকল ক্যাম্পাসেই এই নমুনা, এই ইঙ্গিত পেতে শুরু করেছেন এরা। পত্রিকাটি বলছে ছাত্রলীগের এই নেতাকর্মীরা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্রছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। মানে কিন্তু কোনোভাবেই মানে যখন ছাত্রলীগ কোনো এককালে করতেন, কিংবা হয়তো ছাত্রলীগকে ভোট দিয়ে থাকতে পারেন বা মনে মনে ছাত্রলীগ, এসব বিবেচনায় যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রত্ব, ডিগ্রি সব বাতিল হচ্ছে, তখন প্রকাশ্যে ছাত্রলীগ করার উপায়টা কি? কাজেই তারা টেলিগ্রাম গ্রুপে, ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ করছেন, সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন আমার দেশ বলছে অনুসন্ধানে জানা গেছে প্রকাশ্য ও গোপন দুটো অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। একাংশ ক্যাম্পাসের ভেতরে এবং অন্য অংশ ক্যাম্পাসের বাইরে সক্রিয়। ক্যাম্পাস ভিত্তিক অংশটি মূলত তথ্য আদান প্রদান ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এরপর সক্রিয় যেভাবে নিষিদ্ধ সংগঠনটি, এ বিষয়ে তথ্য দিতে গিয়ে আমার দেশ পত্রিকা লিখছে যে ক্যাম্পাসের আশপাশে রাজিমপুর, চাংখারপুল, ধানমন্ডি, হাজারিবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর এলাকায় গোপনে অবস্থান করছেন সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারাই ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। আরে ছাত্রলীগ তো মাসের পর মাস ধরে ব্যানার দিয়ে, তাদের নেতাদের নাম দিয়ে, মানে মাস্ক ছাড়া, তারপর মিছিলে কারা কারা অংশগ্রহণকারী ছিলেন সেসবের বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়ে, তারপর ভিডিও ছবি প্রকাশ করে এই মিছিল করছেন। কাজেই সেটাকেই বা ছদ্মবেশে বলি কি করে, সেটা নিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন জাগে। এরপরেই আমার দেশ পত্রিকা মনে করাচ্ছে যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার বেড়েছে, যে তারা 2 মে ঝটিকা মিছিল করেছে, তারা 20 মে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল করেছে, তারপর 1 জুন ডাকসুর সামনে দাঁড়িয়েছে, 5ই জুন জহুরুল হক হলে তোফায়েল আহমেদের ব্যানার লাগিয়েছে। সব কিছু মনে করিয়ে দিয়ে তারা বলছে গত ডাকসু নির্বাচনেও গোপনে
প্যানেল দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। মানে যখন ডাকসু নির্বাচন হয়েছে, সারা ক্যাম্পাস ছাত্র শিবিরের পূর্ণ দখলে, ছাত্র দল পর্যন্ত ওই ডাকসু নির্বাচনের সময়ও মন মতো হলে হলে প্রচারণা চালাতে না পেরে, ভোটের দিনও ভোটারদের কাছে যেতে না পেরে কেমন ক্ষেপে উঠেছিল তো আপনাদের মনে আছে। মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ভিসিকে গিয়ে তখন ছাত্রদল সভাপতি এবং নেতৃবৃন্দ টেবিল চাপড়ে বলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা শিবির প্রশাসন ঘোষণা করতে চান। তো সেই অবস্থায় নাকি ওই সময়ে 2025 সালের ডাকসু নির্বাচনেও নাকি ছাত্রলীগ প্যানেল দিয়ে ফেলেছিল এবং হল সংসদ নির্বাচনগুলোতে এখন আমার দেশ সহ মানে ছাত্র শিবির, আওয়ামী লীগ বিরোধী শক্তি নানা জনকে এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। তারা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষে সূর্য সেন হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আয়ান আব্দুল্লাহ নির্বাচন করেছেন, গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোহাম্মদ রিয়াজ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ সভাপতি ছিলেন 15 জুলাই সেই মাজহারুল কবির শয়নের অনুসারী। এরপর পত্রিকাটি বলছে যে এছাড়াও ডাকসু নির্বাচনে ইশাখা বাসরুটের সাবেক সভাপতি রাজিন হোসেন, সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ এরাও যে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন, এরা নাকি সবাই ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন এবং তারা তথ্য বিশ্লেষণে বের করে এনেছেন যে এই আবিদ আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আগে ছাত্রলীগের কট্টর অনুসারী ছিলেন। আরে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরাও তো কট্টর অনুসারী ছিলেন। ছদ্মবেশের কথা খুঁজতে গিয়ে তারা বলছে যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট বৈঠকের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠনটি। অনুসন্ধানে জানা গেছে যে আবিদ আব্দুল্লাহ নামে তাদের ছাত্রলীগ বলে সন্দেহ যেই শিক্ষার্থীকে, সেই শিক্ষার্থী নেক্সট জেন বাংলাদেশ নামে একটা সামাজিক সংগঠন তৈরির চেষ্টা করছেন এবং এই ক্যাম্পাসে ছাত্রলীগের যে অংশটি তৎপর, এরা কেউ সাংস্কৃতিক সংগঠন, কেউ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কিংবা অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব তৈরির চেষ্টা করছেন। দেখেন, ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন এবং দিনে অন্তত 100 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীর সাথেও তাদের কথা হয়। এমন কথাও একবার ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইনাম আমার সঙ্গে সাক্ষাৎকারই বলেছেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। কাজেই এখন ছাত্রলীগ বিরোধী শিবির, আওয়ামী লীগ বিরোধী শিবির যতই দেখছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ সংগঠিত হয়ে উঠছে এবং সেটা টের পাওয়া শুরু করেছে, তখন নিশ্চিতভাবেই তাদের সংখ্যা বাড়ছে। আর একই সাথে বাড়ছে ছাত্রলীগের প্রকাশ্য উপস্থিতি জানান দেওয়া। সারা দেশে আইএস এবং তালেবানের পতাকা ওড়ানোর মহোৎসব শুরু হয়েছে বলে অভিযোগ আসছে এবং নানা রকমের দৃশ্য, ভিডিও, গণমাধ্যমের নিউজ এগুলো আমরা দেখছি। সর্বশেষ মাদারীপুরের শোডাউন, মোটরসাইকেল নিয়ে শোডাউন, সাদা পতাকা কালো পতাকা নিয়ে শোডাউন, এটা নিয়ে বিবিসি বাংলা একটা ভিডিও প্রতিবেদনও তুলে ধরেছে এবং এর আদ্যপান্ত তারা খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছে। আমরা দেখছি অনলাইনে এই পতাকা বিক্রির ধুম লেগেছে এবং যখন এই সাদা এবং কালো পতাকা, আইএস এবং তালেবানের পতাকা, যেটাকে বাংলাদেশে এক ধরনের কালেমার পতাকা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে তালেবান এবং আইএস যে ক্যালিগ্রাফি ব্যবহার করে, যে ফন্ট ব্যবহার করে, সেই একই ক্যালিগ্রাফি ফন্ট ব্যবহার করে কেন লিখতে হবে, কেন ওই একই রকম আদলে পতাকা বানাতে হবে, এটা মানে মানে কি বলবো যে এটা ধর্মের ব্যাপার হয়ে দাঁড়াবে নাকি ধর্মের এক ধরনের কথা বলে অজুহাতে পেছনে অন্য কোনো কারণ রয়েছে, এরকম নানা আলোচনা সমাজে আমরা চলতে দেখছি। এবং সম্প্রতি আরেকটা বড় বিপজ্জনক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এই পতাকা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল তখন পতাকার নতুন একটা ডিজাইন বের করা হয়েছে। সেই ডিজাইনে আমরা দেখছি এক সাইডে বাংলাদেশের পতাকা প্রিন্ট করা হয়েছে আর বাকি সাদা অংশে ওই তালেবানি স্টাইলে ক্যালিগ্রাফিতে লেখা সেই ব্যাপারগুলো এক জায়গায় করা হয়েছে এবং সেখানেই বিতর্ক উঠছে যে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা এবং বাংলাদেশের পতাকাকে বিকৃত করার অভিযোগ। এবং এই ঘটনাও আমরা দেখছি যে সেটা অনলাইনে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে। 100 পিস 200 পিস আপনারা যে যা নেবেন নিজের সংগঠনের নাম সহ প্রিন্ট করে দেওয়া হবে, এরকম বক্তব্য দিয়ে। এই ব্যাপারগুলো যখন চলছিল তখন ধর্মমন্ত্রী বলছেন যে মানে কালেমাকে ব্যবহার করে এই ধরনের বাড়াবাড়ি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এই কথা বলছেন। সরকারের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলছেন এই ব্যাপারটা সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে। বিভিন্ন দিক থেকে সব থেকে বড় অভিযোগ করা হচ্ছে ইউনূস সরকারকে, যারা কিনা আজকের এই ঘটনার জন্য দায়ী এটা বলা হচ্ছে। এরকম মুহূর্ত যখন চলছিল তখন আমরা খবর পাচ্ছি গণমাধ্যম বিবিসি নিউজ তারা নিশ্চিত করছে নারায়ণগঞ্জে এই পতাকা বিকৃত করে পতাকা টাঙানোর জন্য 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কি সরকার নড়ে চড়ে বসছে? পেছনের কারণ কি? আসলে কি ঘটছে? সত্যি কি পতাকার বিকৃত অবস্থা আমরা দেখছি? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। আসলাম যে ধর্মের নামে তালেবান, আইএস, বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যে সকল পতাকা সাদা কালো পতাকা ব্যবহার করে, সেই পতাকা বাংলাদেশে উড়ছে অবিরাম। নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির ডক্টর ইউনূসের আমলে বিশাল বিশাল শোডাউন করেছে। এমনকি বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর যখন ভাঙা
হয় তখনও এই পতাকা সেখানে উড়েছে, এমন দৃশ্য আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, লাইভের মাধ্যমে এইগুলো আমরা দেখেছি। নারায়ণগঞ্জ থেকে 2 জনকে পতাকা বিকৃত করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য এসেছে। ডিবিসির এই শিরোনামটা দেখে নিন, সেখানে যে ছবিটা ব্যবহার করা হয়েছে, যে পতাকাটা টাঙানো আছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এক সাইডে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকার শেষ মাথাটা ব্লার করে সাদা করে দেওয়া হয়েছে, আর সাদা অংশে তালিবানি স্টাইলে ক্যালিগ্রাফি করা হয়েছে আরবিতে। এখানে বলছে নারায়ণগঞ্জে জাতীয় পতাকা বিকৃত করে কালেমা যুক্ত করায় গ্রেপ্তার 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই তথ্য বলছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার রং ও নকশা বিকৃত করে তাতে কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ মিতালি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়, পরে তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মোহাম্মদ নিয়ামক উল্লাহ 25 বছর বয়স এবং শেরপুর সদর উপজেলার চানমিয়ার ছেলে সিদ্দিক, যার বয়স 26 বছর, তার মানে তারা সমবয়সী। পুলিশ সূত্র বলছে গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় জাতীয় পতাকার আদলে আরবি অক্ষরে কালেমা খচিত পতাকা তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছিল। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এই বিকৃত পতাকা উঠতে দেখা গেলে পুলিশ তদন্তে নামে এবং তাদের আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক, তিনি বলেন জাতীয় পতাকার অবয়ব বিকৃত করে কালেমা খচিত পতাকা বানিয়ে গ্রেপ্তার ব্যক্তিরা একটি অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করছিলেন। তাদের এই কার্যক্রমের পেছনে রাষ্ট্রবিরোধী বা ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মজার, মানে এর চাইতে হাস্যকর ব্যাপার কি আর হতে পারে যে পুলিশ বলছে যে 54 ধারায় এদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 54 ধারায় কাউকে গ্রেপ্তার করলে কারো কিছু হয়? মানে এটাও কি পুলিশকে বোঝাতে হবে, নাকি এটা একটা মানে যে সমালোচনাটা হচ্ছে এবং সারা বিশ্ব থেকে সমালোচনা আসছে, বিশ্বের বিভিন্ন মানে হাইকমিশন অফিস থেকে বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে মেসেজ দেওয়া হয়েছে, এরকম তথ্যও কিন্তু আমরা শুনছি। ঠিক সেই সময় পুলিশকে এক ধরনের আইওয়াশ করতে চাইছে যে এই দেখেন আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যাপারটা কি তাই? এটা পতাকা বিকৃত করা যখন নিশ্চিত করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, তখন পুলিশ বলছে যে 54 ধারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হ্যাঁ, এই ব্যাপারে কিছুই বলতে চায় না। এটা ধর্মের ব্যাপার নাকি আন্তর্জাতিক কোনো সংগঠনের মানে কার্যক্রম এখানে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, এই ব্যাপারে কিছুই বলতে চায় না। এটা নিয়ে এর আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে অনেক কথা আলোচনা করার চেষ্টা করেছিলাম। কোনো দর্শক হয়তো ভুল বুঝেছিলেন যে এই আলোচনাটা হয়তো ধর্মবিরোধী আলোচনা, কিন্তু আপনারা খেয়াল করেননি যে ধর্ম এক জিনিস আর কালেমা তো অবশ্যই আমাদের প্রিয় জিনিস, আমাদের ভালোবাসার জিনিস, আমাদের ইবাদতের জিনিস। কালেমা আমরা হৃদয়ে ধারণ করি, কিন্তু এই ব্যাপারটাকে যারা ব্যবহার করে আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের সঙ্গে জড়িত কিংবা ওই কাজ কাম করছে, যারা বিতর্কিত, তাদের ব্যবহার করা যে সিম্বল, সেই সিম্বলকে আমি ইউজ করে যখন চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি, তখন কিন্তু একটা ব্যাড মেসেজ সমাজের কাছে যায় এবং সেই ব্যাড মেসেজ আন্তর্জাতিক পর্যায়ে গেলে যেটা হবে দেশের সব থেকে বড় ক্ষতি হবে। যেমনটা আজকে আফগানিস্তানের অবস্থা ভয়াবহ। আমরা কি দেশের এই ক্ষতিটা করতে চাই? আমি ধর্ম প্রচার করব, ধর্মের কথা বলবো, ধর্ম নিয়ে আলোচনা করব, সবকিছুই ঠিক আছে, কিন্তু সেটা আমি আমার মতো করে করব। এই যে আজকে অনেক সমালোচনার পরে যে আজকে পতাকা বিকৃত করে বাংলাদেশের পতাকা এক সাইডে দিয়ে আরেক সাইডে তালিবানি স্টাইলে ক্যালিগ্রাফিতে লেখা, এটা যে আমি আমার অজান্তেই রাষ্ট্রদ্রোহিতার কাজ করছি। কারণ জাতীয় পতাকার অবমাননা করা, জাতীয় পতাকা বিকৃত করা, এটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার কর্ম। আর রাষ্ট্রদ্রোহিতার সাজা কি আমরা সবাই জানি। আরেকটা পতাকা দেখলাম অনলাইনে, যেগুলো বিক্রি হচ্ছে অনলাইনে, ফেসবুকে চোখে পড়েছে, সেটা হচ্ছে আরেকটা ডিজাইন করা হয়েছে, একপাশে বাংলাদেশের পতাকার আদল আর একপাশে ইরানের পতাকা আর মাঝখানে ওই ক্যালিগ্রাফি লেখা। ভয়ঙ্কর ব্যাপার। ইরান যদি অভিযোগ করে যে আমার পতাকাকে আপনি বিকৃত করছেন কেন, তখন কি হবে? আন্তর্জাতিক পর্যায়ে আমি জবাব দেবো কিভাবে? সুতরাং ব্যাপারটা কিন্তু ধর্মের নয়, ব্যাপারটা ধর্মের অবমাননার নয়, বরং এই কর্মকাণ্ড করে ধর্মকে বিতর্কিত করা হচ্ছে। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আমার প্রিয় ধর্ম, এই ধর্মকে বিতর্কিত করা তো কোনো ধার্মিকের কাজ হওয়ার কথা নয়। হয়তোবা যারা করছেন ভুল বুঝে করছেন, ভুল মেসেজে করছেন, ভুলভাবে প্রভাবিত হয়ে করছেন, হয়তো তারা বুঝতেই পারছেন না যে তাদের মগজ ধোলাই এমনভাবে করা হয়েছে ইসলামের নামে তাকে ভুল কাজে যখন ব্যবহার করা হচ্ছে, ব্যবহার হতে হতে নিজের যে মানে কি বলবো যে নিজস্বতা, সেই নিজস্বতা কিন্তু আমরা একসময় হারিয়ে ফেলতে পারি, পুতুলের মতো আচরণ করতে পারি এবং আমাকে যেভাবে নাচাবে সেভাবেই আমি নাচতে পারি। আর তখনই সব থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই আমরা সেটা চাই না। এবং এই ব্যাপারে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে জাতীয় সংসদে আমার ফ্ল্যাটের পর্দা দিতে হবে, আমাকে ওয়াশিং মেশিন দিতে হবে, আমাকে মাইক্রোওয়েভ ওভেন দিতে হবে, এরকম দাবি ধর্মের নামে রাজনীতি করা প্রতিনিধিরা করছেন, নিজের আখের গোছানোর চেষ্টা করছেন। কিন্তু এরকম মহা সর্বনাশা ব্যাপারগুলো যখন ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে একটি কথাও কোনো ধর্মভিত্তিক রাজনীতির প্রতিনিধি কিংবা ধর্মভিত্তিক রাজনীতিকে কেন্দ্র করে জোটগত হয়ে নির্বাচন করা কেউই উচ্চারণ করছেন না। শুধু কি তাই, সরকারি দলের কেউই কি করছেন উচ্চারণ? তার মানে সবাই উদাসীনতা দেখাচ্ছেন। এই উদাসীনতা আমাদেরকে কি মানে আফগানিস্তানের দিকে নিয়ে যাবে? আমরা কি সত্যি সেই আফগানিস্তানের দিকে যেতে চাই, যেটা নেওয়ার চেষ্টা করেছিল ইউনূস সরকার এবং তার মেটিকুলাস কয়েকজন উপদেষ্টা, যারা প্রকাশ্যে বলেছিল যে আফগান সংস্কৃতি এদেশে প্রতিষ্ঠিত করতে চান এবং একজন সাংস্কৃতিক ইমামকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল যেন হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে ধুয়ে মানে একেবারে মুছে ফেলা যায়, রিসেট বাটন টিপে ওগুলোকে মুছে ফেলা যায়, মুক্তিযুদ্ধের চেতনার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মুছে দেওয়া যায়, মুছে দিয়ে এমন এক কাওয়ালি সংস্কৃতি এখানে প্রতিষ্ঠিত করা যায় যেখানে শুধুমাত্র পাকিস্তানি লোকজন এসে গান গাইবে। সেটাই কি হবে?
প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।